প্রত্যেকের জীবনেই কিছু না কিছু মুহূর্ত থাকে, যেগুলো সারা জীবন স্মৃতি হয়ে মনের মণিকোঠায় থেকে যায়, সেটা ভালো হোক বা খারাপ। আর সেই রকমই একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম আমরাও। আর আজকের গল্পে সেটাই বলবো তোমাদের। নমস্কার, কেমন আছো সবাই? মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই। এই সামার টাইমটা উইকেন্ডে আমরা প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বেরোই, কখনো ঘুরতে, আবার কখনো কাজের জন্য। তবে আজকের বেরোনোর উদ্দেশ্যটা কিন্তু একদমই আলাদা। তাই বলতে পারো আজকে আমি প্রচন্ড এক্সাইটেড, কারণ আজকে আমরা যাচ্ছি আমাদের সকলের প্রিয় স্বস্তিকা মুখার্জির সাথে দেখা করতে। আগের বছরে আমি কলকাতাতেই ছিলাম ঠিক এই সময়টাতে, আর তখনই ঘটেছিল কলকাতার সেই ভয়াবহ তিলোত্তমার ঘটনা। আর সেই সময় এই মানুষটাকেও দেখেছি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথেই হাঁটতে, একজন সাহসী এবং স্পষ্টবাদী মানুষ। রূপলী পর্দায় যে মানুষটার অভিনয় দেখে আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম, সেই মানুষটার সাথে আজকে জমিয়ে আড্ডা দেবো আমরা। আর তার এক্সাইটমেন্ট কখনো কি কম হতে পারে বলো? আসলে আমাদের এখানে প্রবাসী বাঙালি আড্ডা বলে একটা বাঙালি গ্রুপ আছে, আর আজকের ইভেন্টটা পুরোটাই তারাই আয়োজন করেছে। প্রথমে আজকে আমরা দেখবো একটা সিনেমা, তারপর স্বস্তিকা মুখার্জির সাথে জমিয়ে আড্ডা। আর তাই মনে হচ্ছে যে কখন যাব। আসলে আমরা আজকে যেখানে যাব সেই জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। গাড়ি করেই বলতে পারো মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে, কিন্তু তাও যেন মনে হলো এই রাস্তাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর যথারীতি আমরা সময় মতোই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলেও। সিনেমাটা মোটামুটি শুরু হবে 12টা থেকে, আর এখন মোটামুটি ঘড়িতে বাজেই 11:30 মতো। আর ঢুকেই দেখি ইভেন্টের লাস্ট প্রিপারেশন চলছে। মানে ধরো ব্যানার লাগানো বা যেখানে আজকে স্বস্তিকা মুখার্জির সাথে ছবি তোলা হবে সেই জায়গাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার ব্যবস্থা চলছে। আর প্রথমেই তাই ঢুকেই বলতে পারো কয়েকটা ছবিও তুলে নিলাম। আর এদিক সেদিক ঘুরতে ঘুরতে চোখ পড়লো ফ্লেভার্স অফ কলকাতার স্টলেও। এখানেও মোটামুটি সকালবেলার জলখাবারের সম্ভার নিয়ে ফ্লেভার্স অফ কলকাতা একেবারে রেখি। তবে এখানেই কিন্তু শেষ না। আজকে যারাই এখানে এসেছিল তাদের প্রত্যেকের জন্য ছিল লাঞ্চের কুপানো। প্রত্যেকের জন্যই ছিল আজকে পোলাও আর মাটনের ব্যবস্থা, আর ভেজিটেরিয়ানদের জন্য ছিল ভেজের ব্যবস্থাও। আর সেখানে প্রতিবারের মতোই চোখ পড়লো মিষ্টির দিকে, আর সেখান থেকে চা আর সিঙ্গারা নিয়েই তাড়াতাড়ি ঢুকে পড়লাম হলে। অবশ্য এখনো যেহেতু ঘড়িতে 12টা বাজতে বেশ অনেকক্ষণই বাকি, সেই কারণে খুব একটা কিন্তু হল ভর্তি হয়নি। তবে ঘড়ির কাঁটা আস্তে আস্তে যতটা এগোচ্ছিল ততটাই কিন্তু মানুষের ভিড়ও জমে উঠছিল। আর আমার মতোই কিন্তু সবাই ভীষণ এক্সাইটেড। আসলে আজকে এখানে যে সিনেমাটা দেখবো সেটাও কিন্তু স্বস্তিকা মুখার্জির অভিনয় করাই একটা সিনেমা, আর সেটা কিন্তু সিনেমা হলে মুক্তিও পায়নি। তাই আমাদের কাছে এই সিনেমাটা কিন্তু কারোরই দেখাও না। অবশ্য বলতে পারার কিছুক্ষণের মধ্যেই আমাদের অপেক্ষার অবসানও ঘটল। দেখলাম সেই বহু প্রতীক্ষিত চলচ্চিত্র মাতৃপক্ষ। আর পুজোর আগে এই সিনেমাটা দেখা সত্যি আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি ছিল, কারণ এই সিনেমাটা কিন্তু একটা পুজোর গল্প নিয়ে। গ্রাম আমরা মোটামুটি যারা শহরে থাকি তারা সবাই ভীষণ ভালোবাসি, আর এই সিনেমার মাধ্যমে আমরা যেন সবাই হারিয়ে গেছিলাম সুন্দর একটা গ্রামে। আর স্বস্তিকা মুখার্জির অভিনয়, সেটা নিয়ে বলার কোনো ধৃষ্টতা মোটামুটি আমি করতেই পারি না। কিভাবে যে 2 ঘন্টা কেটে গেল চোখের নিমিষে সত্যিই আমরা বুঝতে পারলাম না। বাঘ রুদ্ধ হয়ে সবাই এই মুভিটা দেখে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমরা আবার বাস্তবে ফিরলাম অর্পিতাদির অ্যানাউন্সমেন্টে। আর যেই মানুষটাকে আমরা পর্দার ওই পারে এতক্ষণ দেখছিলাম, সেই মানুষটাই হঠাৎ উপস্থিত হলো আমাদের সামনে। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিলাম স্বস্তিকা মুখার্জির দিকে। যেরকম সুন্দর হাসি, সেই রকমই একটা স্নিগ্ধতা। আর তারপর প্রবাসী বাঙালি আড্ডার থেকে ছিল সুন্দর একটা গিফট, যেটা আমাদের সকলের প্রিয় সুস্মিতাদি তুলে দিয়েছিলেন স্বস্তিকাদির হাতে। হ্যাঁ, স্বস্তিকা দি। কি করে এই মানুষটা স্বস্তিকা মুখার্জি থেকে স্বস্তিকা দি হয়ে উঠল সেই গল্পটাও তোমাদেরকে বলবো। আর তারপর একে একে শুরু হলো প্রশ্নোত্তরের পালা। আর স্বস্তিকাদির কথা শুনে মনে হচ্ছিল আমরা যেরকম এক্সাইটেড ছিলাম স্বস্তিকাদির সাথে দেখা করতে, ঠিক একইভাবে স্বস্তিকা দিও কিন্তু এক্সাইটেড ছিল আমাদের সাথে আলাপ করতে। আর কি সুন্দরভাবে আমাদের কথোপকথনও হচ্ছিল। আমাদের অনেকের মনে ছিল বেশ কিছু প্রশ্ন এই মানুষটাকে নিয়ে, আর আমরা সবাই একে একে সেই প্রশ্নগুলোই করছিলাম। আর কি সুন্দরভাবে প্রত্যেকটা মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছিল স্বস্তিকাদি।
আপনি তো অনেক ডিরেক্টরের সঙ্গে কাজ করেছেন, কাদের কাদের সঙ্গে কাজ করার আগামীতে ইচ্ছে এবং কাদের সঙ্গে এগিয়ে যাবেন, নিজে হয়তো বলবেন যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই? কৌশিক গাঙ্গুলি, কৌশিকদার সাথে আমি বহু বছর আগে 2008-এ ব্রেকফিল বলে একটা ছবি করেছিলাম। তখনও কৌশিকদার এই মানে পরিবর্তনটা হয়নি, উনি যে ধরনের ছবি তারপরে করতে শুরু করলেন। তো কৌশিকদার সঙ্গে ডেফিনেটলি কাজ করতে চাই। শিবপ্রসাদ, নন্দিতা রায়, ওদের সঙ্গে আমার কাজ করা হয়নি উইন্ডোজের সঙ্গে। তো এই দুজন তো ডেফিনেটলি যারা এখন অনেক কাজ করছে, যাদের সাথে আমার সেইভাবে কাজ হয়নি। আর বম্বেতে প্রচুর নতুন ছেলেমেয়েরা এখন, তারা হয়তো নাম আমার মনে থাকে না বা লোকে জানে না, বাট দে আর অলসো ডুইং ইনক্রেডিবল ওয়ার্ক। সো এনি গুড রোল and any good work that comes in my way, I'm very excited to do all of that. বলতে পারো আবাল বৃদ্ধ বনিতা সবাই মুগ্ধ হয়ে দেখছিল এই মানুষটাকে। যেমন সাবলীল বাচনভঙ্গি, সেই রকমই সুন্দর ব্যবহার। আমি জাস্ট কয়েকটা লাইন তোমার জন্য লিখে নিয়েছি। স্বস্তিকা মুখার্জি নাকি সাহেব বিবি গোলামের বিবি, যে একাধারে বাড়ির সুগৃহিণী আবার লাস্যময়ী প্রেমিকা, और गुलदस्तार कॉस्मेटिक सेल रिप्रेजेंटेटिव डॉली, और मोहमायार स्वप्नेर आंटी, और दुपुर ठाकुर कोर्स नटी बौदी, और गैंग ऑफ शिवपुरेर निर्भीक जर्नलिस्ट उषसी, टू নিখোঁজের তিথির মায়ের ওই পুলিশ ইন্সপেক্টর যে কখনো তার মেয়েকে খুঁজতে কোনো চেষ্টা বাকি রাখেননি শেষ পর্যন্ত। এইভাবেই আস্তে আস্তে বলতে পারো শেষ হলো প্রশ্নোত্তর পর্ব। আর তারপরেই ছিল মোস্ট এক্সাইটমেন্টের দিকটা, আর সেটা হলো স্বস্তিকাদির সাথে ছবি তোলার পালা। আর না বলা বেশ কিছু কথা সেই মানুষটার সাথে বলা। আর স্বস্তিকাদি ওকে সুন্দরভাবে সবার সাথে কথা বলেছে। প্রত্যেকটা মানুষ যতক্ষণ ওই মানুষটাকে প্রশ্ন করে গেছে বা মানুষটার সাথে কথা বলতে চেয়েছে, স্বস্তিকাদি কিন্তু একবারও বিরক্ত না হয়ে তাদের সাথে কথা বলেছে। তাদের যা আবদার ছিল সব আবদারই মিটিয়েছে। সেটা বই বা ডায়েরির পাতায় একটা অটোগ্রাফ দেওয়াই হোক, বা ছবির পেছনে একের পর এক সাইন করে যাওয়া। আর সেলফির কথা যদি বলি, সেটা তো মাঝে মাঝে নিজেই মোবাইলটা নিয়ে সুন্দর করে ফটো তুলে দিয়েছিল। কখনোই একবারের জন্যও বিরক্ত হয়নি। তবে আমি কিন্তু স্বস্তিকাদিকে যেই প্রথম দেখলাম তা কিন্তু না, হেনে বিসিতেও এই মানুষটাকে দেখেছিলাম। কিন্তু সেখানে পরপর এত ইভেন্ট ছিল আর এত ছোটাছুটি আমাদেরকে করতে হয়েছিল যে আলাদা করে এই মানুষটার সাথে সত্যিই কথা বলার সেরকম সুযোগই ঘটেনি। আর এই মানুষটাকে আজকে দেখে আমার মনে হচ্ছিল যে আকাশের কোনো একটা নক্ষত্র হঠাৎ খসে আমাদের সকলের মাঝখানে এসে পড়েছে। আর এতটাই আমাদের মাঝখানে সুন্দরভাবে মিশে গেছিল যে স্বস্তিকা মুখার্জি থেকে যে কখন স্বস্তিকাদি হয়ে গেল বুঝতেই পারলাম না। সেই মানুষটা আমাদের কাছে ছিল যেন পরম আপন, অনেকটাই কাছের আর অনেকটাই চেনা। আর যদি আমি বাচ্চাদের কথা বলি, তাহলে বাচ্চাদেরকে যেই রকম পরম স্নেহে আদর করেছেন, সেই রকমই কিন্তু কোলে তুলে ফটোও তুলেছেন। প্রত্যেকটা মানুষের সাথে আলাদা করে সময় দিয়ে কথা বলা থেকে শুরু করে নিজে হেঁটে গিয়ে খাবার কেনা, সমস্ত কিছুই কিন্তু করেছিল। সত্যি কথা বলতে কি, একবারের জন্য মনে হয়নি এই মানুষটাই আমাদের রূপকথার রাজকন্যা। মনে হচ্ছিল এ যেন আমাদের বাড়িরই কেউ, কারোর দিদি, কারোর আন্টি, আবার কারোর মেয়ে। আর আমাদের না বলা অনেক কথা, অনেক আবদার, কোনো কিছু না বলেই সেই জিনিসগুলো কিন্তু মিটিয়ে গেছে সমানে। কি সুন্দরভাবে এক অসাধারণ মানুষও সাধারণের মাঝখানে মিশে গেছিল এই মানুষটা। আর এইভাবেই শেষ হয়েছিল আজকের এই সুন্দর ইভেন্টটা। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, অনেক সুন্দর স্মৃতি, আর অনেক মায়া দিয়ে গেছিল এই মায়ানগরীর মেয়েটা। তবে সাধারণ মানুষের সাথে আলাপ করা বা সাধারণ মানুষের সাথে সুন্দরভাবে মিশে যাওয়া ছাড়াও আরও একটা সুন্দর দিক ছিল এই মানুষটার মধ্যে, যেটা কিন্তু জানতে পেরেছিলাম পরের দিনে। আরও একটা ভীষণ সুন্দর ইভেন্টের আয়োজন করেছিল প্রবাসী বাঙালি আড্ডা এবং ফ্লেভার্স অফ কলকাতা মিলে, যেখানে কলকাতার ফুটপাতের অবলা প্রাণীগুলোর জন্য একটা সুন্দর ডোনেশনের ব্যবস্থা হয়েছিল। হ্যাঁ, পরের দিন সন্ধেবেলায় আমরা আবারও পৌঁছে গেছিলাম ফ্লেভার্স অফ কলকাতাতে, আর সেখানেই আয়োজন করা হয়েছিল এই সুন্দর ইভেন্টটা। সত্যি বলতে কি, এর আগে বিভিন্ন ধরনের ইভেন্টে ফ্লেভার্স অফ কলকাতার স্টল থেকে খাবার খেলেও
ফ্লেভার্স অফ কলকাতার রেস্টুরেন্টে কিন্তু এর আগে আমার কখনোই আসা হয়নি। তাই বলতে পারো আজকে প্রথম এসে আমি এই রেস্টুরেন্টটা দেখেও কিন্তু একই রকম মুগ্ধ হয়েছিলাম। সত্যি খুব সুন্দর সাজানো এই রেস্টুরেন্টটা, ভীষণ ছিমছাম, আর প্রত্যেকটা জায়গাতেই ছিল যেন একদম আমাদের নিজেদের প্রিয় কলকাতার ছোঁয়া। আর এই ফ্লেভার্স অফ কলকাতার যিনি ওনার মানে প্রবীর, তার আন্তরিকতার তো কোনো কথাই হবে না। যাই হোক, মোটামুটি পৌঁছেই দেখি অফিস সেরে সবাই মোটামুটি এসে পৌঁছে গেছে। আর তারপরেই স্বস্তিকাদের মুখ থেকেই শুনেছিলাম আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের বেশ কিছু অবলা প্রাণীদের গল্প। কিন্তু আমাদের একটা বড় সড়ো ফান্ড সবসময় দরকার পড়ে, কারণ লোকেরা না ভাবে যে আচ্ছা কুকুরদের ট্রিটমেন্টের আর কি খরচা, মানে ওটা তো খুবই কম টাকায় হয়ে যাবে, কিন্তু সেটা হয় না। মানে এরকম কেসেসও আমাদের কাছে এসছে যেখানে 4টে হাত পায়েই চলে গেছে, হ্যাঁ, ট্রেনে কাটা পড়েছে, বা খুবই অনেক প্রচুর ক্রুয়েলটি কেসেসও আসে। যেমন আমি একটা বাচ্চাকে প্যাসিভ অ্যাডপ্ট করেছি, ও দুর্গাপুরের আশ্রয় এনজিওতে আছে, বজবজও আছে, ওর নাম বজবজে আছে, সরি দুর্গাপুরে নেই, ওর নাম রঙ্গিনী। তো রাস্তার কুকুর এবং একদমই ছোট কুকুর, তো ওর মুখে কেউ একটা তার বেঁধে, মানে কপারের তার বেঁধে ওকে জাস্ট একটা র্যান্ডম একটা মাঠে ছেড়ে দিয়ে গেছিল। তো শেল্টারে যাওয়ার পরে 3-4 মাস ধরে ওর ট্রিটমেন্ট হয়ে ওর জাস্ট ওই মানে বোনটা একটুখানি ঠিক হয়েছে, বাট হাফ অফ হার ফেস ইজ লাইক আ স্কেলিটন। আর শুনে সত্যি আমাদের গাটা কাঁটা দিয়ে উঠেছিল। আজকের যুগেও এইরকম ভাবে যেই অবলা প্রাণীরা নির্যাতিত হয় সেটা শুনে কিন্তু খুবই অবাক হয়েছিল। কারণ মোটামুটি 5 বছরেরও বেশি হয়ে গেছে আমরা কানাডাতে আছি, আর কানাডাতে কুকুরদেরকে একটা বাচ্চার মতো মানুষ করা হয়। এখানে মোটামুটি স্ট্রিট ডগ দেখতে পাওয়াই যায় না বলেই ছিলাম। আর এখানে বেশ কিছু নিয়মও আছে এই কুকুরদেরকেও অ্যাডাপ্ট করার জন্য। একটা বাচ্চা এখানে যেই রকম ভাবে লালিত পালিত হয়, একটা কুকুর বা বেড়ালও কিন্তু ঠিক একইভাবে এখানে লালিত পালিত হয়। আজকে অবশ্য আমরা আরো একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে প্যাসিভ অ্যাডাপশনের কথা। মানে আমরা যদি কেউ এরকম কুকুর অ্যাডাপ্ট করতে চাই তাহলে কিন্তু আমরা দূরে বসেও করতে পারি। তার জন্য একটা নির্দিষ্ট টাকা আমাদের প্রত্যেক মাসে সেই সংস্থাকে দিতে হবে, আর তারাই বাকিটা পুরোটা টেক কেয়ার করবে। আর কেউ যদি এই দায়িত্বটা নাও নিতে পারে তাহলে এককালীন সে চাইলে বেশ কিছু টাকা এখানে ডোনেট করতে পারে। আর আমরা আজকে যারাই এখানে এসেছিলাম তারা কিন্তু প্রত্যেকেই ডোনেট করেছিলাম। অবশ্য আমরা কিন্তু এরকম ডোনেশন মাঝে মাঝে এখানে করি প্রত্যেকেই, সেটা চাইল্ড ডেভেলপমেন্টের জন্যই হোক বা বাচ্চাদের খাওয়ানোর জন্যই হোক বা অন্য যে কোনো কারণে। কিন্তু কেন জানি না আজকে নিজেদের দেশের জন্য বা এই অবলা প্রাণীগুলোর জন্য কিছু ডোনেট করতে পেরে কি যে ভালো লাগছে সত্যি সেটা বলে বোঝাতে পারবো না। এখানে যেন সত্যি আজকে ছিল একটা আলাদা তৃপ্তি। অবশ্য এইসবের পালা শেষ করেই আমাদের আড্ডা আবার জমেছিল স্বস্তিকাদির সাথে। অবশ্য এদিকে কিন্তু দেখতে দেখতে ঘড়ির কাঁটা আমাদের মনে করিয়ে দিল রাত কিন্তু অনেকটাই হয়েছে, তাই এবার ঝটপট করে ডিনারটাও আমাদের সেরে ফেলতে হবে। ডিনারও ছিল ভেজ থেকে শুরু করে নন ভেজ, নানা রকমের আইটেম। তবে আজকে কিন্তু এই মানুষটার সাথে আড্ডা দিয়ে আর এইরকম একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পেরে এমনিতেই পেট আর মন দুটোই ভরে গেছিল। এদিকে কিন্তু দেখতে দেখতে ঘড়িতে এখন 11টা বাজছে, আর রিহান মোটামুটি ঘুমে প্রচণ্ডই ক্লান্ত। তাই এবার আমরা সবাই আস্তে আস্তে ফিরলাম বাড়ি। এই ভিডিও শুরুতেই বলেছিলাম না, এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো চিরকাল স্মৃতি হয়ে থেকে যায়। সত্যি বলতে কি সেই রকমই একটা সুন্দর স্মৃতি আজকে আমরা নিয়ে সবাই বাড়ি ফিরেছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা প্লিজ লাইক করো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।